বিসমিল্লাহির রহমানির রহিম। সরকারি তিতুমির কলেজের সমাজবিজ্ঞান বিভাগের মাস্টার্সের আমার সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি এবং অনেক শুভকামনাও রাখছি তোমাদের জন্য। দীর্ঘদিন হতে চলল আমরা কোভিড-19 মহামারী সময়টা পার হচ্ছি। জানি না আর কতদিন আমাদেরকে এই পরিস্থিতিকে মোকাবিলা করতে হবে, তবে আমরা কেউই ধৈর্য হারাবো না। আমরা সকলেই অত্যন্ত ধৈর্য সহকারে আমাদের বর্তমান যে দুর্যোগময় বা মহামারীর যে অবস্থা, এটাকে অবশ্যই আমরা অতিক্রম করব ইনশাআল্লাহ। এবং সুপ্রিয় শিক্ষার্থীরা, সবসময় স্বাস্থ্যবিধি মেনে চলবে, পুষ্টিকর খাবার খাবে এবং সর্বোপরি সর্বদা সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করবে যাতে আমরা অচিরেই এই মহামারী থেকে মুক্তি পেতে পারি। কারণ একটি অস্বাভাবিক জীবনযাপনই বলতে গেলে আমরা করছি। আমরা সকলে স্বাভাবিক জীবনের প্রত্যাশী। আমরা যেন সেই জীবনটি বা সেই সময়টি আবার ফিরে পাই, সেটাই হোক আমাদের সকলের একমাত্র দোয়া। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সমসাময়িক সমাজতাত্ত্বিক তত্ত্বের তৃতীয় অধ্যায় আমি পড়াচ্ছিলাম। তৃতীয় অধ্যায়ে দুজন সমাজতত্ত্ববিদ, একজন ট্যালকট পার্সন্স, যার থিওরিগুলো সম্পর্কে এবং যার অবদান সম্পর্কে আমি তোমাদেরকে মোটামুটি ধারণা দিয়েছি বিগত ক্লাসগুলোতে, এবং এই অধ্যায়েরই আরেকজন স্কলার বা সমাজতত্ত্ববিদ অথবা পণ্ডিত ব্যক্তি বলা যায়, তিনি হচ্ছেন রবার্ট কে মার্টন, বা সংক্ষেপে যদি বলা হয় আর.কে. মার্টন। আমরা আজকে আর.কে. মার্টনের বিচ্যুতি তত্ত্ব নিয়ে আলোচনা করব, যেটাকে বলা হয়ে থাকে ডেভিয়েন্স থিওরি অফ মার্টন। তার আগে আমরা মার্টনের আরেকটি বিষয় আছে, সেটা হচ্ছে দ্য সোশিওলজি অফ সায়েন্স বা বিজ্ঞানের সমাজতত্ত্ব। সমাজবিজ্ঞানকে কিভাবে বিজ্ঞানের সমাজতত্ত্বে একটি স্বতন্ত্র শাখা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ পেল, তার পুরো কৃতিত্বটাই যায় আসলে আর.কে. মার্টনের উপরে। ওনার প্রচেষ্টায় এবং ওনার গবেষণায় বিজ্ঞানের একটি সমাজতত্ত্ব হিসেবে একটি স্বতন্ত্র জায়গা করে নিয়েছে। সেই বিষয়ে একটু পরে আসি। আমরা আর.কে. মার্টন সম্পর্কে একটু জানব। আর.কে. মার্টন মূলত আমেরিকার একজন সমাজবিজ্ঞানী। সমাজবিজ্ঞানের তাত্ত্বিক বিশ্লেষণের ক্ষেত্রে ওনার অবদান আসলে অপরিসীম। আর.কে. মার্টন মূলত সায়েন্স, যেটি বিজ্ঞানের সাথে ধর্ম, অর্থনীতি, তারপর তোমার সংস্কৃতি, এই সমস্ত বিষয়গুলোকে একত্র করে গবেষণা করার চেষ্টা করেছেন। অর্থাৎ তিনি বিজ্ঞানের সাথে ধর্ম, সংস্কৃতি, অর্থনীতি, এই সমস্ত বিষয়গুলোকে একীভূত করেছেন। সুপ্রিয় শিক্ষার্থীরা, আর.কে. মার্টন আমেরিকার ফিলাডেলফিয়াতে 1910 সালে জন্মগ্রহণ করেন। উনি 1931 সালে টেম্পল বিশ্ববিদ্যালয় থেকে BA ডিগ্রি অর্জন করেন এবং পরবর্তীতে 1932 সালে MA ডিগ্রি অর্জন করেন হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে, এবং সেই হার্ভার্ড ইউনিভার্সিটিতেই 1936 সালে উনি ডক্টরেট ডিগ্রি লাভ করেন। এরই মধ্যে হার্ভার্ড ইউনিভার্সিটিতে সমাজবিজ্ঞান বিভাগের সহকারী হিসেবে 1934 সালে উনি ওনার শিক্ষকতা পেশা শুরু করেন এবং সেখানে একটা পর্যায়ে গিয়ে উনি সমাজবিজ্ঞান বিভাগের যে সভাপতিও নির্বাচিত হয়েছিলেন। ওনার শিক্ষকতা দিয়ে কর্মজীবন শুরু হয় 1934-এ এবং পরবর্তীতে উনি কলম্বিয়া ইউনিভার্সিটিতে তার কর্মজীবন অতিক্রান্ত করেন এবং 1984 সালের পর উনি আর আনুষ্ঠানিকভাবে কোনো শিক্ষকতা পেশার সাথে জড়িত ছিলেন না। এবং তবে শিক্ষকতা পেশায় জড়িত বা অধ্যাপনার সাথে জড়িত না থাকলেও উনি তার বাকি সময়টাও প্রচুর প্রকাশনা, বই, গ্রন্থাবলী রচনা এবং গবেষণার কাজে তার পুরোটা সময় অতিক্রান্ত করেছেন। এবং উনি ব্যক্তিগত জীবনেও বিবাহিত, এক ছেলে এবং এক মেয়ের জনক। তার ছেলে অর্থনীতিতে নোবেল প্রাপ্ত একজন ব্যক্তি এবং এই আর.কে. মার্টন সর্বশেষ 2003 সালে পরলোক গমন করেন বা ইন্তেকাল করেন।
এই হচ্ছে সংক্ষেপে আর.কে মার্টনের একটি বায়োগ্রাফি। আর.কে মার্টন, যদি বলতে যাই যে সমাজবিজ্ঞানকে আজকে বিজ্ঞানের যে সমাজতত্ত্ব, বিজ্ঞানের একটি সমাজতত্ত্ব হিসেবে একটি স্বতন্ত্র জায়গা করে নিয়েছে, এক্ষেত্রে তার ভূমিকাটা অপরিসীম। সেই ক্ষেত্রে বলা যায় ডেভিয়েন্স থিওরি পড়ানোর আগে আমি তার দ্য সোশিওলজি অফ সায়েন্স নিয়ে একটু আলোচনা করব। একটু দেখো তোমরা, সোশিওলজি অফ সায়েন্স। এই ক্ষেত্রে ওনার বেশ কিছু অবদান ছিল, যেটা যদি আমি না বলি সেটা ঠিক হবে না। বিষয়টি হচ্ছে যে সমাজবিজ্ঞানকে আমরা একটি স্বতন্ত্র শাখা হিসেবে সুপ্রতিষ্ঠিত হতে এখন দেখছি, প্রাতিষ্ঠানিক রূপ দেখছি। এই প্রাতিষ্ঠানিক পুরো রূপটি কিন্তু আর.কে মার্টনের হাতেই আসলে গড়ে ওঠা। আমেরিকান এই সমাজবিজ্ঞানী তার প্রথম একটি প্রকাশনা গ্রন্থ, সেই যে গ্রন্থটি হচ্ছে সায়েন্স, টেকনোলজি অ্যান্ড সোসাইটি ইন 17th সেঞ্চুরি ইংল্যান্ড। এই প্রকাশনায় উনি 17 শতকের ইংল্যান্ডে বিজ্ঞানের যে চর্চা ছিল, গবেষণা ছিল বা ব্যবহার ছিল, সেই বিষয়গুলোকে নিয়ে আলোচনা করেছেন উনি ওনার এই প্রকাশনা গ্রন্থে। এই গ্রন্থে মূলত উনি একটি কথা বলি, আমাদের যে ম্যাক্স ওয়েবার দ্বারা কিন্তু মার্টন অনেকটাই প্রভাবিত ছিলেন। বিশেষ করে ম্যাক্স ওয়েবারের যে প্রোটেস্ট্যান্ট ধর্মের যে বিষয়গুলো, এই বিষয়গুলো ওনাকে অনেক বেশি অনুপ্রাণিত এবং প্রভাবিত করেছিল। উনি প্রোটেস্ট্যান্ট ধর্মের সাথে ওনার যেটা আরেকটা বিষয় বিশুদ্ধতাবাদ বা ইংরেজিতে যদি বলি পিউরিটান্টিজম নিয়েও একটি আলোচনা করেন। উনি মূলত বলতে চান যে এক আপাত দৃষ্টিতে মার্টনের যে গবেষণা, ওগুলো দেখলে হয়তো মনে হয় যে উনি ধর্ম বা ধর্মচেতনা বিরোধী একজন মানুষ, কিন্তু না, ওনার গবেষণায় কিন্তু উনি প্রোটেস্ট্যান্ট ধর্মকে তার অনুকূলেই কথা বলেছেন এবং এই প্রোটেস্ট্যান্ট ধর্মের সাথে বিজ্ঞানের যে একটা সম্পর্ক, এটাকে উনি খুব সুন্দরভাবে বিশ্লেষণ করার চেষ্টা করেছেন। মার্টন দেখাতে চেয়েছেন যে কিভাবে বিজ্ঞানের বিকাশের সাথে এই প্রোটেস্ট্যান্ট ধর্ম বা বিশুদ্ধতাবাদ জড়িত। উনি বলতে চেয়েছেন তৎকালীন সময়ে ফরাসি বা ফ্রান্সে ক্যাথলিক যারা প্রোটেস্ট্যান্ট ধর্মের, ফরাসি দেশে যারা প্রোটেস্ট্যান্ট ক্যাথলিকরা ছিল বা প্রোটেস্ট্যান্ট একাডেমিগুলো ক্যাথলিকদেরকে সর্বদাই বিজ্ঞানের চর্চার ক্ষেত্রে উৎসাহিত করতো, অর্থাৎ ধর্মযাজকদেরকে সবসময় বিজ্ঞানের চর্চা করার জন্য অনুপ্রাণিত করতো। এছাড়া জার্মানিতেও কিন্তু ধর্মযাজকদেরকে সবসময় বিশ্ববিদ্যালয়গুলোতে বিজ্ঞান চর্চা উৎসাহিত করা হতো। মার্টন তার নিজস্ব গবেষণায় পরিসংখ্যানের মাধ্যমে কিন্তু প্রমাণ করেছেন যে ধর্মযাজকদের মধ্যে, বিজ্ঞানীদের মধ্যে প্রোটেস্ট্যান্টদের সংখ্যাই কিন্তু বেশি। তাহলে উনি কিন্তু ধর্ম বিরোধী নন, উনি প্রোটেস্ট্যান্ট ধর্মটিকে বিজ্ঞানের সাথে একীভূত করেছেন বা সংশ্লিষ্ট করে দেখিয়েছেন এবং সমাজবিজ্ঞানকে একটি তাত্ত্বিক রূপ দিয়েছেন। বিজ্ঞানের বিকাশের সাথে কিন্তু অর্থনীতি এবং সমাজতন্ত্রের একটি সম্পর্ক রয়েছে। মার্টন বলতে চেয়েছেন বিজ্ঞানের আবিষ্কারগুলো অর্থনীতিকে গতিকেও সচল করে এবং সমাজতন্ত্রের ক্ষেত্রেও ব্যবহৃত হয়। যেমন ধরো একটি খনির উদ্ভব পরিবহন সেক্টর, নৌ সেক্টর, তারপর তোমার বনায়নের ক্ষেত্রেও যেমন ভূমিকা রাখে, আবার বিভিন্ন যুদ্ধের অস্ত্র তৈরি করার ক্ষেত্রেও কিন্তু সমাজতন্ত্রের ক্ষেত্রেও কাজে লাগিয়ে থাকে। এই ক্ষেত্রে উনি বলতে চান যে সোশিওলজি অফ সায়েন্স একটি তাত্ত্বিক রূপই ধারণ করে বা সমাজবিজ্ঞানকে একটি সমাজতত্ত্বের রূপ দেওয়া যায়। উনি সর্বদাই তার ছাত্রদেরকে এবং অন্যান্য গবেষকদেরকে এই সোশিওলজি অফ সায়েন্স নিয়ে গবেষণা করতে অনুপ্রাণিত করতেন। দ্য সোশিওলজি অফ সায়েন্স ওনার একটি প্রকাশনা গ্রন্থ, যা 1973 সালে প্রকাশিত হয় এবং এই গ্রন্থে উনি 20টি প্রবন্ধ রচনা করেছেন এবং এভাবেই মার্টন সমাজবিজ্ঞানের একটি স্বতন্ত্র শাখার উদ্ভব ও বিকাশ ঘটিয়েছেন, অর্থাৎ সোশিওলজি অফ সায়েন্সকে একটি একাডেমিক রূপ দিয়েছেন। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা ডেভিয়েন্স থিওরিতে চলে আসি। রবার্ট মার্টনের ডেভিয়েন্স থিওরি। মূলত ডেভিয়েন্সটা কি? মার্টনের যে ডেভিয়েন্স থিওরি, এটা অত্যন্ত গুরুত্ববহ একটি বিষয় আমাদের কন্টেম্পোরারি সোশিওলজিক্যাল থিওরির মধ্যে। মার্টন কিন্তু প্রথম ব্যক্তি নন যিনি বিচ্যুতি বা ডেভিয়েন্স নিয়ে কাজ করেছেন। ওনারও পূর্বে ডুরখেইম, ওয়েবার এই দুজন পণ্ডিত কিন্তু বিচ্যুতি তত্ত্ব নিয়ে আলোচনা করেছেন, তবে অন্য নামে। যেমন কার্ল মার্কস তার বিচ্ছিন্নতাবোধ এবং
ডুরখেইমের অস্বাভাবিক আচরণ তত্ত্ব। এই দুটো বিষয় কিন্তু বিচ্যুতির সাথে সংশ্লিষ্ট। মার্টন বলেন প্রতিটি সমাজেরই কতগুলো রীতিনীতি, আদর্শ, মূল্যবোধ এবং বিভিন্ন নীতি আদর্শ থাকে প্রতিটি সমাজের, এবং সমাজের মানুষকে সেগুলো মেনে চলতে হয়। কিন্তু সবসময় কিন্তু এই মূল্যবোধগুলোকে পুঙ্খানুপুঙ্খভাবে একেবারে সঠিকভাবে খুবই সুন্দরভাবে কিন্তু আসলে মানা সম্ভব নয়। আদৌ কি সম্ভব? সমাজে অনেক নিয়মকানুন, মূল্যবোধ থাকে, সব কিছু কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে মানা যায় না। যখন ব্যক্তির কাছ থেকে সমাজ তার এই আচরণগুলো, সমাজ ব্যক্তির কাছ থেকে এই সমস্ত মূল্যবোধ, রীতিনীতিগুলো আশা করে, তখন তাকে বলা হয় কাঙ্ক্ষিত আচরণ বা প্রত্যাশিত আচরণ। যখন সমাজের কোনো ব্যক্তি এই সমাজের কাঙ্ক্ষিত আচরণ করতে ব্যর্থ হয়, তখনই তাকে বলা হয় বিচ্যুত আচরণ। জে.বি. রস, একজন সমাজতত্ত্ববিদ, উনি একটি সংজ্ঞা প্রদান করেছেন, আমি একটু বলছি। Deviant behavior is that behavior which does not conform to social expectation. অর্থাৎ বিচ্যুত আচরণ হচ্ছে সেই আচরণ যেটি আমাদের সমাজের এক্সপেকটেশনকে পূরণ করে না, অর্থাৎ সমাজ যেটা প্রত্যাশা করে সেটাকে কনফার্ম করে না বা প্রত্যাশাকে পূরণ করে না। এটি হচ্ছে জে.বি. রসের সংজ্ঞা। মার্টন বলতে চেয়েছেন যে বিচ্যুত আচরণ কিন্তু অবশ্যই কোনো অপরাধ নয়। এটা মনে রাখবা, তোমরা আগেও পড়েছো ফোর্থ ইয়ারে বা অন্যান্য ইয়ারে। বিচ্যুত আচরণ কিন্তু কোনো অপরাধ নয়, তবে সমাজের একটি নিন্দনীয় বিষয় এটা, যে আচরণ করলে আইন তাকে কোনো শাস্তি প্রদান করে না, তবে সমাজের তিরস্কারের শিকার সে হতে পারে। তোমরা যদিও জানো, তারপরে একটি এক্সাম্পল দিচ্ছি, যেমন বড়দেরকে সম্মান না করা। কেউ যদি সমাজে বড়দেরকে সম্মান না করে বা ছোট থেকে স্নেহ না করে, এই আচরণের জন্য কিন্তু সে কোনো শাস্তির সম্মুখীন হবে না, অর্থাৎ এটি অপরাধ নয়, কিন্তু এটি সমাজ তাকে তিরস্কার করবে, সমাজের মূল্যবোধ বিরোধী আচরণ, এটি হচ্ছে বিচ্যুত আচরণ। মার্টন বলেন যে একজন ব্যক্তির পক্ষে সমাজের সকল নিয়মকানুন কিন্তু একেবারে মেনে চলা সম্ভব নয়। যখন যারা এই নিয়মকানুন মেনে চলে না, তারাই বিচ্যুত আচরণ। শিক্ষার্থীরা, যেটি বলছিলাম, যে প্রত্যেকটি সমাজে কিছু গোল থাকে, অর্থাৎ লক্ষ্য থাকে, যে লক্ষ্যটি অর্জন করার জন্য মানুষ তার প্রাণপণ চেষ্টা চালায়। সেই লক্ষ্য অর্জন করার যখন কোনো উপায় থাকে না, তখনই কিন্তু মানুষ মূলত বিচ্যুত আচরণ করে থাকে। অর্থাৎ গোল অ্যান্ড মিনস, লক্ষ্য এবং উপায়। মানুষ তার লক্ষ্য অর্জনের জন্য যখন কোনো উপায় খুঁজে পায় না, তখনই কিন্তু সেই বিচ্যুত আচরণটি করে। অর্থাৎ আমি যে জিনিসটি চাচ্ছি সেটি যখন পাওয়ার কোনো পথ আমি সামনে খুঁজে পাই না, তখনই কিন্তু মানুষ বিচ্যুত আচরণ প্রকাশ করে থাকে। মার্টন এটি বলতে চেয়েছেন। তাহলে বিচ্যুত আচরণের কারণ কি? মার্টনের মতে বিচ্যুত আচরণের একটি কারণ হচ্ছে, অন্যতম কারণ হচ্ছে জৈবিক তাড়না। জৈবিক কারণে মানুষের বিচ্যুত আচরণ করে থাকে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি যে জৈবিক তাড়না একটি মানুষের একটি সহজাত প্রবৃত্তি। এই জৈবিক তাড়নার কারণে কিন্তু মানুষ অনেক মারাত্মক আচরণও করতে পারে বা ধ্বংসাত্মক আচরণও কিন্তু করতে পারে। বলা হয়ে থাকে যে জৈবিক তাড়না এবং সমাজের নিয়মকানুনগুলো কিন্তু সাংঘর্ষিক বিষয়। মানুষের মধ্যে বা সকল প্রাণীর মধ্যেই কিন্তু জৈবিক তাড়না থাকে। এই জৈবিক বিষয়গুলো কিন্তু কখনো সামাজিক রীতিনীতিগুলোকে মেনে নিতে চায় না। আবার সামাজিক রীতিনীতি সবসময় চায় যে মানুষ তার জৈবিক তাড়নাটাকে নিয়ন্ত্রণ করুক। সেক্ষেত্রে একে অপরের সাথে একটি সাংঘর্ষিক সম্পর্কে জড়িত। এই সময় দেখা যায় যে জৈবিক তাড়নাগুলো যখন সামাজিক রীতিনীতি মেনে চলতে চায় না বা নিয়ন্ত্রণ করতে সক্ষম হয় না, তখনই কিন্তু সমাজের মানুষগুলো বিচ্যুত আচরণ করে। তবে সমাজের অধিকাংশ মানুষই তার জৈবিক তাড়নাগুলোকে নিয়ন্ত্রণ করে, তাই অধিকাংশ মানুষ দ্বারা কিন্তু বিচ্যুত আচরণ ঘটে না। কিছু কিছু মানুষ তাদের বায়োলজিক্যাল বিষয়গুলোকে নিয়ন্ত্রণ ক্ষমতার বাইরে নিয়ে যায় বা নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে, তখনই তাদের দ্বারা বিচ্যুত আচরণ ঘটে থাকে। অর্থাৎ মার্টন জৈবিক বিষয়কে বিচ্যুত আচরণের একটি অন্যতম প্রধান কারণ হিসেবে উল্লেখ করেছেন। আরেকটি কারণ হচ্ছে সংস্কৃতি। এখন একটি প্রশ্ন, যে সকল প্রাণীর মধ্যেই কিন্তু জৈবিক তাড়না আছে, তাহলে স্থান কাল পাত্র ভেদে, সমাজ ভেদে কেন বিচ্যুত আচরণ পার্থক্য দেখা যায়? হয়তো অনেকের প্রশ্ন জাগবে যে এক্ষেত্রে তোমাদেরকে বলা হয়নি, বিচ্যুত আচরণ কিন্তু এক এক সমাজে এক এক রকম হয়ে থাকে। যেমন ধরো আমাদের এখানে হয়তোবা
বড়দেরকে সালাম না দেওয়াটা বিচ্যুত আচরণ, কিন্তু তুমি পাশ্চাত্য কান্ট্রিতে যাও, সেখানে কিন্তু তারা যদি বড়দেরকে সালাম নাও দেয়, সেটা কিন্তু তাদের ওখানে আবার বিচ্যুত আচরণ নয়, কারণ এটা তাদের সমাজ কাঠামোর যে সংস্কৃতি ধরনটাই এইরকম। এই জন্য মার্টন এই প্রশ্নের উত্তর দিয়েছেন যে সকল প্রাণীর মধ্যে জৈবিক তাড়না এক হলেও কেন সমাজ এবং সংস্কৃতি ভেদে, স্থানকাল পাত্র ভেদে বিচ্যুত আচরণ ভিন্ন হয়ে থাকে। মার্টন এক্ষেত্রে সমাজ কাঠামোকে বলেছেন যে সমাজ কাঠামোর মধ্যেই বিচ্যুত আচরণের কারণ অন্তর্নিহিত বা লুকায়িত থাকে, অর্থাৎ বিচ্যুত আচরণকে বুঝতে হলে সমাজ কাঠামোর যে সংস্কৃতির ধরন এই বিষয়টিকে বুঝতে হবে। আর এই বিষয়টিকে বোঝার জন্য মার্টন আরও দুইটি বিষয়ের অবতারণা করেছেন, একটি হচ্ছে থিংস ওয়ার্থ স্ট্রাইভিং ফর, আর একটি হচ্ছে অ্যালোয়েবল প্রসিডিউরস। আমি এই বিষয়টা আগে বলছি। থিংস ওয়ার্থ স্ট্রাইভিং ফর এই বিষয়টি কি, যে প্রত্যেকটি সমাজেরই কিন্তু কিছু অর্জন থাকে, যে সমাজ বা জাতি যত বেশি অর্জন করতে পারে সেই সমাজ বা জাতি তত বেশি উন্নত। সমাজ জীবনে কিন্তু সফলতা ব্যর্থতা দুই থাকে, তবে সাফল্য বা অর্জন কিন্তু সমাজ ভেদে ভিন্ন ভিন্ন হয়ে থাকে। সকল সমাজে কিন্তু সাফল্য বা যে অ্যাচিভমেন্টগুলো কিন্তু একরকম হয় না। যেমন ধরো আমরা ফিউডালিজমের কথা বলতে পারি, সমাজ ব্যবস্থার একটি ধরন কার্ল মার্কসের। সামন্ত সমাজে কিন্তু সামন্ত সমাজ কিন্তু সর্বদা ভূমিকে কেন্দ্র করে নিয়ন্ত্রণ হতো, অর্থাৎ ওই সমাজে ভূমি অর্জনটাই ছিল মুখ্য বিষয়। আবার পুঁজিবাদী সমাজে পুঁজি অর্জনটাই হচ্ছে মুখ্য বিষয়। আমরা জানি যে কোনো উপায় মুনাফা অর্জন করা এবং ওইটাকে আবার পুঁজি করে আবার বিনিয়োগ করা পুঁজিবাদী সমাজের অন্যতম বিষয়, অর্থাৎ সমাজ ভেদে এই বিষয়টি আলাদা আলাদা বা অর্জনটি আলাদা আলাদা হয়ে থাকে। দ্বিতীয় যে বিষয়টি বলেছেন মার্টন, অ্যালোয়েবল প্রসিডিউরস। অ্যালোয়েবল প্রসিডিউরসটা কি? প্রতিটি সমাজেরই আমরা জানি যে কতগুলো বিষয় থাকে যেগুলি ব্যক্তি বা আমরা অত্যন্ত আগ্রহ নিয়ে কামনা করি সেটা গ্রহণ করতে চাই। অর্থাৎ আমি আরেকটু বুঝছি যে সব কিছু মানে প্রত্যেক সমাজে এমন কিছু বিষয় থাকবে যেটা আমরা মানুষরা খুব আগ্রহ নিয়ে সেটাকে অর্জন করতে চাই বা পেতে চাই, কিন্তু সেই জিনিসটা পেতে হলে বা অর্জন করতে হলে কিছু নিয়ম কানুন বা পন্থা বা নির্দিষ্ট পন্থা অবলম্বন করতে হয়। এই নির্দিষ্ট পন্থাগুলোকে বলা হয়ে থাকে মূলত অ্যালোয়েবল প্রসিডিউর। তুমি নির্দিষ্ট পন্থা ছাড়া বা পথ ছাড়া তুমি তোমার কাঙ্ক্ষিত অর্জনটি অর্জন করতে পারবে না বা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবে না। অর্থাৎ প্রতিটি ক্ষেত্রেই সমাজের শীর্ষ পর্যায়ে যেতে হলে তোমাকে সেই পন্থা অবলম্বন করতে হবে। আর সেই পন্থা বা প্রক্রিয়ার মধ্যে চারটি বিষয় আছে। একটি হচ্ছে প্রিসক্রিপশন, প্রোস্ক্রিপশন, পারমিশন, প্রেফারেন্স। তোমরা এই বিষয়গুলো বইতেও পাবে, বা স্পেলিং বলো বা উচ্চারণ করে দেখে নিবে। আমি আবার বলছি, প্রিসক্রিপশন। প্রিসক্রিপশনটা কি? ব্যক্তি যে সমাজে বসবাস করে বা যে রাষ্ট্রে বসবাস করে সেই প্রত্যেক সমাজ বা রাষ্ট্রে কিছু রীতিনীতি মূল্যবোধ আছে। এই রীতিনীতি মূল্যবোধগুলো আগে থেকে ঠিক করা থাকে, এগুলোকে বলা হয় প্রিসক্রিপশন। যেমন ধরো তুমি একটি বিএ ডিগ্রি অর্জন করবে বা এমএ ডিগ্রি নিতে চাও বা একটি ডক্টরেট ডিগ্রি নিতে চাও, এই ডিগ্রিগুলো অর্জন করতে হলে কিছু নির্দিষ্ট পন্থা আছে, সমাজ কিছু নিয়ম কানুন তোমাকে তৈরি করে দিয়েছে। যেমন ধরো তুমি পড়াশোনার মাধ্যমে কঠোর পরিশ্রমের মাধ্যমে ডিগ্রিটা অর্জন করতে পারো, আবার আরেকটি মিন্স বা উপায় আছে, সেটা হচ্ছে যে তুমি অবৈধ পন্থা বা নকলের মাধ্যমেও এনফায়ারমেন্টস করেও এটা অর্জন করতে পারো। কিন্তু সমাজ আমাদেরকে বলে দিয়েছে সমাজের যে মূল্যবোধ সেটা হচ্ছে যে তুমি পড়াশোনার মাধ্যমে কঠোর পরিশ্রমের মাধ্যমে তুমি তোমার ডিগ্রিটি অর্জন করো। এটাই হচ্ছে প্রিসক্রিপশন। আশা করি বোঝাতে পেরেছি। দ্বিতীয়টি হচ্ছে প্রোস্ক্রিপশন। প্রোস্ক্রিপশনটা হচ্ছে যে সমাজে কিছু কিছু বিষয় আছে যেটা নির্দিষ্ট করে বলে দেওয়া হয় যে এই বিষয়গুলো একেবারেই করা যাবে না। যেমন ধরো আমাদের ইসলাম ধর্মে আপন ভাই বোনের মধ্যে বিবাহ নিষিদ্ধ, এটা একেবারেই ব্যান্ড করে দেওয়া, এই বিষয়টাকে বলা হয় প্রোস্ক্রিপশন। পারমিশন, সমাজ কিছু কিছু বিষয়ে অনুমোদন দিয়ে থাকে। অনেক সময় দেখা যায় যে আগে থেকে ঠিক করা নেই বা রীতিনীতি বা মূল্যবোধ করা নেই, কিন্তু সমাজ কিছু কিছু বিষয় সময়ের খাতিরে অনুমতি বা পারমিশন দেয় করার জন্য, সেই বিষয়টিকে বলা হয় পারমিশন। এবং চতুর্থ যে বিষয়টি মার্টন বলেছে প্রেফারেন্স। শিক্ষার্থীরা, সমাজ ব্যক্তিকে যে সমস্ত নিয়মকানুন দিয়ে দেয়, অর্থাৎ যে সমাজের যে নিয়মকানুনগুলো আমরা পালন করি সেই নিয়মকানুনগুলো কিন্তু এক একটি গুরুত্ব আছে। এখন ব্যক্তি গুরুত্ব অনুযায়ী সেই আচরণটি করবে, এই বিষয়টিকে বলা হয় প্রেফার বা প্রেফারেন্স। যে কোন সময়ে এবং স্থান বা সময় বা পার্সপেক্টিভ বা পরিপ্রেক্ষিত বুঝে আমি কোন জিনিসটাকে গুরুত্ব দিয়ে কোন কাজটি আগে করব, সেটি হচ্ছে প্রেফারেন্স। যেমন একজন শিক্ষকের সাথে দেখা হলে একজন ছাত্র
তাকে মুখেও সালাম দিতে পারে বা পায়ে ধরেও সালাম করতে পারে। এটি তার কাছে অপশন যে সে কোন কাজটি করতে আগে আগ্রহী বা গুরুত্ব দিবে, এটাইকে বলা হয় প্রেফারেন্স। মার্টন খুব সুন্দরভাবে এই বিষয়গুলোকে আমাদের ডেভিয়েন্স থিওরির মধ্যে নিয়ে এসেছেন। মার্টন বলতে চেয়েছেন যে এই 4টি বিষয়, প্রেসক্রিপশন, প্রেসক্রিপশন, পারমিশন এবং প্রেফারেন্স প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সবসময় ভূমিকা পালন করে থাকে। বিভিন্ন সংস্কৃতির মধ্যে ভিন্নতা থাকতে পারে, তবে এই 4টি বিষয় সকল সংস্কৃতিতেই কিন্তু আছে এবং প্রতিটি সমাজে কিছু কাম্য বিষয় থাকে, সমাজ আশা করে সেই সেগুলোকে পালন করা অবশ্যই উচিত এবং সেগুলোকে একটি নির্দিষ্ট পন্থায় পালন করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, একজন ব্যক্তি খুব খুশি হয়, কখন খুশি হয়? যখন সমাজ কোনো একটা কিছু অ্যাচিভ করে বা অর্জন করে, সে খুব খুশি হয় বা সন্তুষ্ট হয়। আরও বেশি সন্তুষ্ট হয় যদি সেই অর্জনের পথটি নির্দিষ্ট নিয়ম কানুন মেনে করা যায়, অর্থাৎ নির্দিষ্ট নিয়ম কানুনের মাধ্যমে যদি সেই অর্জনটি হয়। কিন্তু এখানে একটি বিষয় আমি বলি যে নিয়ম কানুনগুলো বেশ কঠোর। এই নিয়ম কানুনগুলো এতটাই কঠোর হয় যে অনেক মানুষই সেটাকে পালন করতে পারে না। সমস্ত মানুষই, এই মানুষগুলো তখন নিয়ম কানুনগুলো ভাঙার চেষ্টা করে। এই ভাঙার চেষ্টা করার কারণে তখন সমাজে একটি বিশৃঙ্খলা আসে, সেই বিশৃঙ্খলা থেকে হতাশা এবং সেই হতাশা থেকে আসে নৈরাজ্য অর্থাৎ অ্যানোমি। বিচ্যুতি তত্ত্ব আলোচনা করতে গিয়ে ঠিক এভাবেই আর.কে মার্টন অ্যানোমিকে বা এটাকে কি বলে, নৈরাজ্যকে সম্পর্ক স্থাপন করেছেন। অর্থাৎ এই তত্ত্বটি আলোচনা করতে গিয়ে উনি অ্যানোমি এবং সমাজ কাঠামো অর্থাৎ নৈরাজ্য ও সমাজ কাঠামো নিয়ে আরেকটি তাত্ত্বিক ব্যাখ্যা প্রদান করেছেন। আমি পরবর্তী ক্লাসে তোমাদের এই নৈরাজ্য এবং সমাজ কাঠামো নিয়ে আলোচনা করে ডেভিয়েন্স থিওরি সমালোচনা সহ সেখানে শেষ করব, কারণ একটি থিওরি একটি ক্লাসে, সম্পূর্ণ ক্লাসে আলোচনা করাটা তোমাদের জন্য একটু কঠিন হয়ে যাবে, সেটা বোধগম্য হওয়া। আমি পরবর্তী ক্লাসে নৈরাজ্য নিয়ে আলোচনা করে বিচ্যুতি তত্ত্বটাকে কমপ্লিট করব ইনশাআল্লাহ। তোমরা যে যেখানে থাকো ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের জন্য অপার শুভকামনা রইল। তোমাদের পরিবারও সুস্থ থাকো, আমার জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ।